নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সময়ের মধ্যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সরকারি আমলা এবং আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার এই দিশার বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার রাজ্য সচিবালয়ে 2025-26 অর্থবছরের প্রথম দিশা বৈঠকের অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলিকে এই বিষয়ে নির্দিষ্ট লক্ষ্য দিয়ে কাজ করানোর আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সাথে সরকার পরিচালনা বিশ্বাস করে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছতার সাথে বিভিন্ন প্রকল্পে বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের ধারা বজায় রাখতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে আমলা আধিকারিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সচিব এবং আধিকারিকরা। সভায় রাজ্যে বাস্তবায়িত কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নতুন উদ্যোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সংশ্লিষ্ট বিভাগের মুখ্য সচিব এবং প্রশাসকরা রাজ্যে চলমান কেন্দ্রীয় সহায়তা প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এই বৈঠকে। উল্লেখ করা যেতে পারে 2025-26 অর্থবছরে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিতে বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এছাড়া মোট 13টি নতুন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রাও ধার্য করেছে রাজ্য সরকার। নিউজ নাও। ভূমিকম্পে মায়ানমারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1000। এক্ষেত্রে আহতের সংখ্যা প্রায় 3000। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারকে সহায়তার জন্য অপারেশন ব্রহ্ম চালু করেছে ভারত। মায়ানমারে সৃষ্ট 7.7 মাত্রা ভূমিকম্পে এ পর্যন্ত দেশটিতে 1000 ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যা। শনিবার পর্যন্ত 1002 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সরকার। এছাড়া এই ভূমিকম্পের প্রভাবে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও মৃত্যু হয়েছে 7 জনের। ভূমিকম্পের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মায়ানমারের সামরিক সরকার। এই ঘটনায় সাগাইং, মান্দালয়, মাগওয়ে বাগু, ইস্টার, শান রাজ্যে এবং নেপিডো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে জুন্টা সরকার। পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে সামরিক জুন্টা সরকার। মায়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মান্দালয়ের ঐতিহাসিক অনেক ভবন মাটিতে মিশে গেছে ভূমিকম্পে। উদ্ধার কর্মীরা খালি হাতে ঘেঁটে দেখছেন ধ্বংসস্তূপ। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যাংককে নিখোঁজ রয়েছেন প্রায় 100 জন নির্মাণ শ্রমিক। এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের পাশে দাঁড়িয়েছে ভারত। সে দেশের সেনা সরকারের প্রধানকে ফোন করে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পড়শি দেশ মায়ানমারের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই অপারেশন ব্রহ্ম চালু করেছে ভারত। অন্তত 15 টন ত্রাণ সামগ্রী নিয়ে মায়ানমারে পৌঁছেছে ভারতীয় বায়ুসেনার C-130J বিমান। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাবার, কম্বল, তাঁবু, স্লিপিং ব্যাগ, সোলার ল্যাম্প, জল পরিশোধক এবং গুরুত্বপূর্ণ ওষুধপত্র। শনিবার মায়ানমারের সামরিক সরকারের প্রধানের সঙ্গে ফোনে কথোপকথনের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে ভারত এই কঠিন সময়ে মায়ানমারের মানুষের পাশে রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নব্য আইনজীবীদের আগরতলাতে আদালতে প্র্যাকটিস করার লাইসেন্স বা সনদ প্রদান করল হাইকোর্ট বার কাউন্সিল। শনিবার মোট 60 জন নব্য আইনজীবীকে এই সনদ প্রদান করল হাইকোর্ট বার কাউন্সিল। ত্রিপুরা ইতিহাসে এই প্রথমবার এত বেশি সংখ্যায় সনদ প্রদান করা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল। জন দিচ্ছি, এটা ত্রিপুরা বার কাউন্সিল ইতিহাসে একটা বড় প্রোগ্রাম। 160 জন দেওয়া অনেক বড়। সুতরাং আমি সব লার্নেড ফ্রেন্ড যারা আছে, যারা আজকে সনদ দেবেন, তাদের সবকে আমি অনেক ধন্যবাদ জানাই। তোমরা এনরোলমেন্ট নেবে এবং আমাদের যে অ্যাডভোকেটের যে নিয়ম কানুন আছে, ডেকোরাম আছে, সেগুলি মানবে এবং সিনিয়রকে রেসপেক্ট করবে, ভালোভাবে প্র্যাকটিস করবে, ভবিষ্যতে বড় লয়ার হবে।
অকালে প্রয়াত হয়েছেন বরজলা প্রাক্তন সিপিআই বিধায়ক ঝুমুর সরকার। শুক্রবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বরজলা বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা শিক্ষক ঝুমুর সরকারের অকাল প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত মর্মাহত বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আমি ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি এবং এই কঠিন সময়ে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি বলে নিজের সামাজিক মাধ্যমে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ ঘিরে নানা অভিযোগের প্রেক্ষিতে দফায় দফায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে এবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ার তদন্তে বারবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে হানা দিচ্ছে পুলিশ। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ ঘিরে নানা অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগে নিয়োগ পরীক্ষা, উত্তরপত্র কক্ষ এবং উত্তরপত্র সিল করেছে পুলিশ প্রশাসন। অভিযোগগুলো খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এমনকি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথেও আলোচনায় বসেন পুলিশ আধিকারিকরা। শুধু তাই নয়, রেজিস্ট্রারের পুত্রকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পদে চাকরি প্রদান হয়েছে কিনা এ বিষয়ে ডেপুটি কন্ট্রোলার, ডেপুটি রেজিস্ট্রার সহ অন্যদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের বর্তমান নিয়োগ প্রক্রিয়া ঘিরে চলছে তদন্ত। প্রয়োজনে আবারও বিশ্ববিদ্যালয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশে সম্পন্ন হল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের পরামর্শে মঙ্গলবার তড়িঘড়ি বৈঠক করা হয়েছে। শুধু তাই নয়, এদিকে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ জি পদের উত্তরপত্র সিল কেন হলো, এর খেসারত কেন সকল স্তরের বেকারদের প্রদান করতে হচ্ছে, তা নিয়ে আয়োজিত হয় বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক। এই জটিলতা নিরসনের জন্য আইনি পদক্ষেপ গ্রহণ এবং সম্পূর্ণ বিষয় আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে। এমনকি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় বিষয় খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন মুখ্য সচিব ও প্রাক্তন পুলিশ মহানির্দেশকের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গড়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জাতি গণনা করে 33% মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকটে দাবি সহ রাজ্যের নারী ও শিশু ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রতিবাদে শনিবার সদর জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে 33% মহিলা সংরক্ষণের বিল পাস হলেও আজ পর্যন্ত তার কার্যকর করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছেন রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। 33% মহিলা সংরক্ষণের বিল পাশ হয়ে গেছে বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনের কোনো ব্যবস্থায় ওরা করতে পারেনি। তো তার কারণ হিসাবে ওরা দেখিয়েছে 2029-এ নাকি ওরা ইমপ্লিমেন্টেশন করবে। কিসের ভিত্তিতে? জনগণনা এবং ডিলিমিটেশনের ভিত্তিতে এই বিল পাশ কার্যকর করবে। আন্দোলন কর্মসূচি হ্রাস পেয়েছে বলে স্বীকার করলেন রাজ্য সরকারের বিজেপির শরিক আইপিএফটির মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আদর্শের অভাবে কি সময়ে সময়ে অস্তিত্বহীন হয়ে পড়ছে রাজ্যের আঞ্চলিক দলগুলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। 2021 সালের পর থেকে দলের আন্দোলন কর্মসূচি হ্রাস পেয়েছে বলে শনিবার মন্তব্য করলেন রাজ্য সরকারের বিজেপি শরিক আইপিএফটির মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আইপিএফটি ছাত্র সংগঠনের বার্ষিক সাধারণ সম্মেলনে উপস্থিত হয়ে এই মন্তব্য করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। বিভিন্ন অ্যাক্টিভিটিস 2021-এর পরে কিছু কম হয়েছে এবং আজকে আবার পুনরায় তাদের সংগঠন সফল হবে এবং সম্মেলনের মাধ্যমে। গত 56 বছর ধরে ত্রিপুরার উপজাতি ভিত্তিক দলগুলো রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করলেও কোনো আদর্শের অভাবে সময়ে সময়ে অস্তিত্বহীন হয়ে পড়ছে জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলো। 1967 সালের জুন মাসে গঠিত হয় ত্রিপুরা উপজাতি যুব সমিতি বা
টিইউজিএস রাজ্যের প্রথম রাজনৈতিক দল যারা সমর্থন করেছিল উপজাতিদের। টিইউজেএস এর পর রাজ্যে বেশ কয়েকটি উপজাতি দল গঠিত হয়। এর মধ্যে ছিল ত্রিপুরা হিলস পিপলস পার্টি, ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স, আদিবাসী জাতীয়তাবাদী দল বা আইএনপিটি, ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি বা টিএসপি, ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি, ন্যাশনাল কনফারেন্স অফ ত্রিপুরা বা এনসিটি। উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলের 1 ডজনেরও বেশি নাম এই ক্ষেত্রে রয়েছে অন্তর্ভুক্ত। তবে কয়েক বছরের মধ্যে এই দলগুলো হয় বিলুপ্ত হয়ে যায় অথবা একীভূত হতে হয় অন্য দলের সাথে। 2002 সালে টিইউজেএস এবং টিএনভি একীভূত হয় আইএনপিটির সাথে। গত 2023 সালে নতুন উপজাতি ভিত্তিক দল ত্রিপুরা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজনাল অ্যালায়েন্স বা তিপ্রার সাথে মিলিয়ে যায় আইএনপিটি, যার নেতৃত্ব দেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। 2009 সাল থেকে রাজ্য জুড়ে ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ বা টিটিএডিসির অধীনে উপজাতিদের জন্য পৃথক এলাকা তৈরির দাবি করে আসছে আইপিএফটি। কিন্তু আইপিএফটির এই দাবিকে কোনো রকম মান্যতা দেয়নি কংগ্রেস বা সিপিআইএম। 2015 সালের এডিসি নির্বাচনে 28টি আসনের মধ্যে 27টিতে প্রতিদ্বন্দ্বিতা করে আইপিএফটি 1,15,252 ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়ার পরও একটিও আসন পেতে পারেনি আইপিএফটি। এই নির্বাচনের পর আবার বিভক্ত হয়ে পড়ে আইপিএফটি। অবসরপ্রাপ্ত টিসিএস অফিসার সিআর দেববর্মা এবং রাংচা কোথাং এর মতো কিছু সদস্য যোগদান করেন ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টিতে। 2017 সাল থেকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে আইপিএফটি। একে উৎসাহিত করেছে বিজেপি। 2017 সালে জুলাই মাসে পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিতে রাজ্যের সাথে দেশের একমাত্র সংযোগকারী সড়ক যোগাযোগ জাতীয় মহাসড়ক 2 সপ্তাহ অবরোধ করে আইপিএফটি। শেষ পর্যন্ত পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিকে পাশে রেখেই এনসি দেববর্মার নেতৃত্বে বিজেপির সঙ্গে যোগদান করে 2018 সাল থেকে ক্ষমতা ভোগ করছে আইপিএফটি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ব্যাংক থেকে টাকা তোলার জন্য বর্তমানে গ্রাহকদের একটি বড় অংশ এটিএম এর উপর নির্ভর করে থাকেন। অল্প সময়ের মধ্যে কোনো ঝুঁকি ছাড়াই টাকা তোলা সম্ভব এটিএম থেকে, কিন্তু এবার বাড়তে চলেছে এটিএম এর পরিষেবার খরচ, ঘোষণা দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। একই জিনিসপত্রের চড়া দামের সঙ্গে যুঝতে হচ্ছে সাধারণ মানুষকে। এর মধ্যে এবার বাড়তে চলেছে এটিএম ব্যবহারের খরচ। 1 মে থেকে নির্দিষ্ট সীমার বাইরে এটিএম ব্যবহারের ক্ষেত্রে প্রতি লেনদেনে 23 টাকা পর্যন্ত চার্জ নিতে পারবে ব্যাংকগুলো বলে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এর সঙ্গে যোগ হবে জিএসটি। এখন যা কর বাদে 21 টাকা। এর ফলে মে মাস থেকে বাড়বে গ্রাহকের এটিএম থেকে টাকা তোলা, ব্যালেন্স দেখার মতো নানা কাজের খরচ। বর্তমান পরিস্থিতিতে এটিএম এর খরচ বাড়ানোর সিদ্ধান্ত কিছুটা অবাক করার মতোই বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। দেশের বেশিরভাগ মানুষই এখন ইউপিআই এর মতো ব্যবস্থায় লেনদেনে স্বচ্ছন্দ ঠিকই, কিন্তু গ্রামাঞ্চলের বহু মানুষ, প্রবীণদের বড় অংশ এখনো তা ব্যবহার করতে পারেন না অথবা প্রযুক্তিতে নন তেমন পারদর্শী। এই সিদ্ধান্ত তাদেরই চাপে ফেলবে বেশি করে। বর্তমানে মাসে 5 বার পর্যন্ত গ্রাহকের ব্যাংকের নিজস্ব এটিএম নিখরচায় ব্যবহার করা যায়। অন্য ব্যাংকের ক্ষেত্রে শহরে এলাকায় 3 এবং গ্রামাঞ্চলে 5 বার আর্থিক লেনদেন অর্থাৎ টাকা তোলা বা জমা, ব্যালেন্স দেখা এবং অন্যান্য কাজ করা যায় কোনো রকম চার্জ ছাড়া। দুক্ষেত্রেই ওই নির্দিষ্ট সংখ্যার বেশি এটিএম ব্যবহার করা হলে প্রতিটি লেনদেনে চার্জের সীমা 21 টাকা। এবার লাগবে তাতে বর্ধিত চার্জ, এবং বর্ধিত চার্জের এই নির্দেশ প্রযোজ্য হবে নগদ জমা ছাড়া ক্যাশ রিসাইক্লার মেশিনে করা সমস্ত লেনদেনেও। পাশাপাশি এটিএম এ লেনদেনে ইন্টারচেঞ্জ ফি সংশ্লিষ্ট সংস্থাগুলো স্থির করতে পারবে বলে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। বর্তমানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই ফি 17 টাকা এবং বাদবাকি লেনদেনে 6 টাকা। বিশেষজ্ঞদের মতে এতে বিশেষত গ্রামাঞ্চল এবং আধা শহরের মানুষ সমস্যায় পড়বেন। তবে সেই সুযোগে তারা আরো বেশি করে বিজনেস করেসপন্ডেন্স মাইক্রো এটিএম এর মাধ্যমে উৎসাহী হবেন চার্জ মুক্ত লেনদেনে বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
গোলাঘাটে বিধানসভা কেন্দ্রের অধীন কাঞ্চনমালা বাজার সংলগ্ন প্রাণী চিকিৎসা কেন্দ্রে শনিবার সকাল গড়িয়ে বেলা 12টা বেজে গেলেও চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক কিংবা হেলপার কাউকে দেখা যায়নি, বরং দরজায় তালা ঝুলতে দেখা গেছে। এলাকার নাগরিকরা তাদের গৃহপালিত হাঁস মুরগির জন্য ওষুধ নিতে গিয়ে চিকিৎসা কেন্দ্রের দরজায় তালা ঝুলতে দেখে নিরাশ হয়ে অনেকেই বাড়ি ফিরে যান। কাঞ্চনমালা সহ আরও একটি প্রাণী চিকিৎসা কেন্দ্রে একজন মাত্র প্রাণী চিকিৎসকের দায়িত্ব থাকার বিষয়টি পূর্বে সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও প্রাণী চিকিৎসক নিয়োগের বিষয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর নীরব ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্ট মহলের অভিযোগ। কাঞ্চনমালা বাজার সংলগ্ন প্রাণী চিকিৎসা কেন্দ্রের সঠিক পরিষেবা না পেয়ে এলাকাবাসীরা প্রায়ই নিরাশ হয়ে ফিরে যান বলে অভিযোগ। তাই এই কেন্দ্রের সঠিক পরিষেবা প্রদানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নিকট আবেদন জানানো হয়েছে। দুদিন আগে দেখছি খোলা নাই, আরেকদিন আগে দেখছি ওই মহিলা দিদিমণি এখানে এবারে তাই না তো আইসা না একটু বন এ কথা কইছে। তো আমার তো বনের টাইম নাই, আমার বাড়ির কাজের লোক আছে, আমি গেছি গা। তারপরে কইছে 2-3 দিন পর আইন। তো 2-3 দিন পরে আমার বাড়ির কাজের লোক আইছে, আমি আইতে পারছি না। আজকে আইয়া দেখছেন? আজকে আইয়া দিয়ে তারা নাই। আজকে কি আরো লোক কি ফিরে গেছে? হ্যাঁ গেছে বুতো মনে হয়। রাজ্যে তীব্র দাবদাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে রাজ্যের 8টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 3 দিন তীব্র দাবদাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিরাজমান আকাশের আংশিক মেঘলা অবস্থা, উচ্চ সৌরদ্রবণ এবং উষ্ণ পশ্চিমী বাতাসের কারণে ত্রিপুরার বেশ কিছু জেলায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং তার বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাছাড়া এই সময় ত্রিপুরার কিছু জেলায় আগামী 3 দিন আর্দ্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর্দ্র আবহাওয়ার প্রভাব কমানোর জন্য সতর্কতামূলক পরামর্শ জারি করেছে দপ্তর। রোদে বের হওয়া এড়িয়ে চলতে, তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত জল পান করতে, হালকা ওজনের হালকা রঙের ঢিলেঢালা এবং ছিদ্রযুক্ত সুতির কাপড় পরিধান করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রতিরক্ষামূলক চশমা ব্যবহার, ভ্রমণের সময়ের সাথে পানীয় জল নেওয়া, ওআরএস ব্যবহার, ঘরে তৈরি পানীয় যেমন লস্যি, লেবুর জল, বাটার মিল্ক ইত্যাদি ব্যবহার করারও পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো নানা খবরে। সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি, শুদ্ধ সোনায় সাজো হে নিরূপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। জেলা এবং মহকুমা পর্যায়ের হাসপাতালগুলি থেকে রেফারের কারণে চাপ বাড়ছে প্রধান রেফারেলজীবী হাসপাতালের ওপর। অপরদিকে স্বাস্থ্য দপ্তর 7,000-এর ওপর শূন্য পদে নিয়োগের অভাবে প্রভাবিত হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। 10 বছর আগে যে অবস্থায় ছিল গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল, এর কোনো পরিবর্তন বা উন্নতি সাধন হয়েছে কি, এই প্রশ্ন কিন্তু তুলছেন সরকার বা বিরোধী পক্ষ উভয় অংশের মানুষ। স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে
সরকার দাবি করলেও বাস্তব পরিস্থিতি কিন্তু বলছে ভিন্ন কথা। রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে কেমন পরিষেবা প্রদান করা হচ্ছে তা পর্যালোচনা করলে দেখা যায় যে মহকুমা হাসপাতালগুলিতে শুধুমাত্র একটি কাজই খুব সহজ ও ভালোভাবে করা হয়ে থাকে, তা হচ্ছে কোনো রোগীকে দ্রুত রেফার করে দেওয়া। মহকুমা হাসপাতালগুলোতে কোনো জটিল রোগে আক্রান্ত রোগী আসার সাথে সাথে সেই রোগীকে রেফার করে দেওয়া হয় জেলা হাসপাতালে। আবার জেলা হাসপাতালে ওই রোগীকে নিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া হয় রাজধানীর প্রধান রেফারেল জিবি হাসপাতালে। এই যে রেফারের পর রেফার করা হয়, এর মাঝখানে কোনো চিকিৎসা পরিষেবা দেওয়ার সুযোগ নেই বলে অভিজ্ঞতা রাজ্য সাধারণ মানুষের। এই চিত্র রাজ্যের প্রায় সবকটি গ্রামীণ ও মহকুমা হাসপাতালের। এই অবস্থায় রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালটির অবস্থা কেমন, এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তথ্য প্রকাশ হয়েছে, এতে দেখা যায় যে এই প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে অনলাইন অফলাইনের জাতাকলে পড়ে রোগীদের নাম নথিভুক্ত করতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। একদিকে সকল রোগীর কাছে স্মার্টফোন নেই, অন্যদিকে অফলাইন কাউন্টারের সংখ্যা কম থাকায় দীর্ঘ লাইন দিয়ে নাম নথিভুক্ত করতে হয় রোগীদের। এই প্রধান রেফারেল হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্স না থাকায় উপযুক্ত পরিষেবাও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। হাসপাতালের ওয়ার্ডগুলোতে সবসময় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স না থাকায় উপযুক্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। মুমূর্ষু রোগী ভর্তি হলে সময় মতো ও উপযুক্ত চিকিৎসা পরিষেবা না পাওয়ায় অভিযোগ যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে এই প্রধান হাসপাতালে। সেই সাথে রয়েছে পানীয় জলের অভাব এবং শৌচালয়ে জলের অভাব। প্রয়োজনীয় সংখ্যক শয্যার অভাবে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের আক্রান্ত রোগীর স্থান হচ্ছে ফ্লোরে, কখনো কখনো বারান্দা এবং সিঁড়িতে পর্যন্ত স্থান হয় মুমূর্ষু রোগীদের। অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বল দিকটি প্রমাণিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের শূন্য পদের পরিসংখ্যান সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যে চিকিৎসক ও নার্সের শূন্য পদের সংখ্যা 1798টি। এর মধ্যে চিকিৎসকের শূন্য পদের সংখ্যা 1366 এবং নার্সের শূন্য পদের সংখ্যা 432টি। স্বাস্থ্য পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের শূন্য পদের সংখ্যা মোট 7172টি। ডাক্তার এবং নার্সিং অফিসার বাদ দিয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের শূন্য পদের সংখ্যা 5374টি। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী নার্সিং অফিসারের 332টি শূন্য পদ পূরণের জন্য প্রশাসনিক প্রক্রিয়া চলছে। তবে এই ক্ষেত্রে কবে নাগাদ নিয়োগ হবে বিষয়টি স্পষ্ট নয় এখনো। 1106টি প্যারামেডিক্যাল শূন্য পদ পূরণ দপ্তরের বিবেচনাধীন থাকলেও কবে নাগাদ তা পূরণ হবে তা নিয়েও নেই কোনো স্পষ্টীকরণ। 1158টি গ্রুপ ডি শূন্য পদ পূরণ করার প্রক্রিয়া শুরু হয়েও অর্থ দপ্তরের অনুমোদনের অভাবে তা থমকে আছে বলে জানিয়েছেন দপ্তরের একাংশ আধিকারিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা বাংলাদেশ অভ্যন্তরীণ বাণিজ্যে বৃদ্ধি পেয়েছে ত্রিপুরা থেকে বাংলাদেশি পণ্য আমদানির মাত্রা, সেই অনুপাতেই হ্রাস পেয়েছে পণ্য রপ্তানি। চলতি 2024-25 অর্থ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে 625.14 কোটি টাকার পণ্য আমদানি করেছে ত্রিপুরা। বিধানসভা চলতি বাজেট অধিবেশনে পরিসংখ্যানে জানিয়েছে রাজ্য সরকার। একই সময়ে বাংলাদেশে ত্রিপুরার রপ্তানি পরিসংখ্যান মাত্র 50.07 কোটি টাকা। অর্থাৎ ত্রিপুরা বাংলাদেশ আভ্যন্তরীণ বাণিজ্যে বৃদ্ধি পেয়েছে ত্রিপুরা থেকে বাংলাদেশি পণ্য আমদানির মাত্রা, সেই অনুপাতে হ্রাস পেয়েছে পণ্য রপ্তানি। ত্রিপুরার সাথে 856 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত 9টি স্থল বন্দরের মধ্যে 8টি কার্যকর রয়েছে বর্তমানে এবং এই 8টি স্থল বন্দরের মাধ্যমে চলছে বাণিজ্য ও আন্তঃসীমান্ত চলাচল। ত্রিপুরায় ভারত ও বাংলাদেশ সীমান্ত দুটি সীমান্ত হাট স্থাপন করা হয়েছে। এগুলি হলো দক্ষিণ ত্রিপুরা জেলা শ্রীনগর ও বাংলাদেশের পূর্ব মধুগ্রাম এবং সিপাহীজলা জেলার কমলাসাগর ও বাংলাদেশের কসবা। কোভিড পরিস্থিতির পর ভারত ও বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক পরামর্শের মাধ্যমে কমলাসাগর কসবা সীমান্ত হাট খুব শীঘ্রই পুনরায় চালু করার বিষয়টি নিয়ে চলছে আলোচনা। 2020 সালে মার্চ থেকে কোভিড-19 সম্পর্কিত বিধি নিষেধের কারণে বন্ধ করে দেওয়া হয় শ্রীনগর পূর্ব মধুগ্রাম সীমান্ত হাট। ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্মতিতে শ্রীনগর পূর্ব মধুগ্রাম সীমান্ত হাট 9 মে 2023 তারিখে পুনরায় খোলা হয়েছিল, কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর 4 নভেম্বর 2024 সালে আবার বন্ধ করে দেওয়া হয়েছিল এই সীমান্ত হাট। পশ্চিমবঙ্গের পেট্রোপোল এবং বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরের পরে বার্ষিক বাণিজ্য মূল্যের দিক থেকে ভারত বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য কেন্দ্র হল আগরতলা হাওড়া আন্তর্জাতিক সুসংহত স্থল বন্দর। ত্রিপুরা এবং অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলিতে বিভিন্ন মাছ, সিমেন্ট, খাদ্যদ্রব্য, নির্মাণ সামগ্রী, স্টিলের শিট, পিভিসি পাইপ, কোমল পানীয়, তৈরি পোশাক, মেলামাইন এবং তুলার বর্জ্য রপ্তানি করে বাংলাদেশ। অন্যদিকে ভাঙা পাথর, ভুট্টা, ধূপকাঠি, তাজা আদা, শুকনো মরিচ, উদ্ভিজ্জ বীজ, বিভিন্ন মশলা এবং কাঠ ও আপেলের মতো পণ্য বাংলাদেশে রপ্তানি করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
আগামী 1 এপ্রিল থেকে শুরু হতে চলেছে চৈত্র মেলা। এই উপলক্ষে পুর নিগমের পক্ষ থেকে শনিবার আগরতলা শকুন্তলা রোড থেকে ওরিয়েন্ট চৌমনি এলাকা পর্যন্ত ব্যবসায়ীদের জন্য জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। আগামী 1 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত চৈত্র মেলা উপলক্ষে কিছুদিন পূর্বে আগরতলা পুর নিগমে বিনামূল্যে ব্যবসার জন্য জায়গা নির্ধারণের ফর্ম বিলি করা হয়েছিল। ব্যবসার জন্য যারা ফর্ম পূরণ করেছিলেন তাদের মধ্য থেকে আগরতলা শকুন্তলা রোড এলাকায় মোট 421 জনকে, ওরিয়েন্ট চৌমনি এলাকায় 100 জন ও চিলড্রেন পার্ক এলাকায় মোট 150 জন ব্যবসায়ীকে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে। অ্যাকচুয়ালি আমরা মিউনিসিপাল কর্পোরেশনের অথরিটির নির্দেশ অনুসারে আগামী 1 তারিখ থেকে চৈত্র মেলা সংগঠিত হইব। তো আমরা শকুন্তলা রোডের মধ্যে মার্কিং করে আছি, শিশু উদ্যান বিপণী উদ্যানের সামনে মার্কিং করতেছি, যাতে ব্যবসায়ীরা যারা আছে তাদের কাছে যে টোকেন দিয়েছে টোকেন নাম্বার অনুযায়ী তারা যাতে বসে সুস্থভাবে ব্যবসা করতে পারে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।